অনেকেরই স্বপ্ন থাকে এক জোড়া জাদুকরি জুতার, যেটা দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। এদের মধ্যে ছিল রাজকুমারী জুলিয়া, যে ছিল খুব সুন্দরী এবং অনেক ছেলেরাই তাকে পছন্দ করত এবং রাজ্যের সেরা নাচের প্রতিভা তার ছিল। তবুও জুলিয়া ছিল অহংকারী এবং অবাধ্য, কারণ সে ছিল রাজার একমাত্র কন্যা। সে সবসময় রাজ্যে ঝামেলা বাঁধাতো এবং অন্যান্য নৃত্যশিল্পীদের সমালোচনা করত, এমনকি তাদের অনেক সময় পর্যন্ত নাচাতো যতক্ষণ না সে সন্তুষ্ট হয়। যখন জুলিয়া বিয়ের বয়সে পৌঁছলো, রাজা তাকে অনেক যুবকের সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু সে তাদের সকলকে প্রত্যাখ্যান করলো এই বলে যে সে কেবল নাচতেই পছন্দ করে। এদিকে রাজা তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিল এবং সে চাইতো তাকে একজন পছন্দসই জীবনসঙ্গী খুঁজে দিতে। তার বাবার এই দৃঢ় প্রতিজ্ঞা দেখে জুলিয়া একটা উদ্ভট পরিকল্পনা করলো। আমি চাই আমি যাকে বিয়ে করব তার একটা সুন্দর হৃদয় আর যথেষ্ট প্রতিভা থাকুক, আর সেই সাথে আমার একজোড়া বিলাসবহুল নাচের জুতো থাকবে, যেটা পরে আমি যেখানে খুশি যেতে পারবো, এবং এটা পালকের মতো হালকা হবে, আর যেটা পরে আমি সারা জীবন নাচতে পারবো। যেহেতু রাজা তার মেয়েকে খুব ভালোবাসতো, জুলিয়ার পরিকল্পনায় রাজি হলো এবং এ সকল চাহিদা সম্বলিত একটা নির্দেশনা রাজ্যে জারি করলো। যদিও যারা এসেছিল তারা ক্রিস্টাল এবং সিল্কের তৈরি জুতা নিয়ে এলো, কিন্তু তবুও সেই জুতাগুলো তার চাহিদা পূরণ করতে সক্ষম হলো না। যখন কেউই এই চাহিদাগুলো পূরণ করতে পারছিল না, এক যাযাবর ছেলে তার পাশে এসে প্রস্তাব দিল, আমি হক, আমি অনেক দূরে বাস করি। এই রংধনী জুতাগুলো আমি নিজ হাতে পৌরাণিক পাখির পালক থেকে বানিয়েছি। এগুলো আপনাকে চোখের পলকে হাঁটতে বা যে কোনো জায়গায় উড়িয়ে নিয়ে যেতে পারে, আর আপনি যতই নাচবেন না কেন এটা নষ্ট হবে না। জুলিয়া এই জুতার অস্তিত্ব বিশ্বাস করেনি, কিন্তু নিয়ম হিসেবে সে জুতা পরে চেষ্টা করতে চাইল। হক যেমনটা বলেছিল, এই জুতাগুলি জুলিয়ার চাহিদা অনুযায়ী সব করতে পারত। জুলিয়া এটা নিজের চোখে বিশ্বাস করতে না পারলেও রাজা তার ভবিষ্যৎ জামাতাকে অভিনন্দন জানালেন এবং তার মুখ দেখতে চাইলেন, কিন্তু সেখানের সবাই তার চেহারা দেখে স্তম্ভিত হয়ে গেল। যেহেতু রাজা তার কথা ফেরাতে পারে না, তাই তার উদ্ভট চেহারা সত্ত্বেও তিনি জুলিয়া এবং হকের বিয়ের বন্দোবস্ত করলেন। আমি তার মতো পশুকে বিয়ে করতে পারবো না, সেই রাজ্য আর আমার সৌন্দর্যের যোগ্য নয়। কিন্তু জুলিয়া, সেই তো একমাত্র তোমার রংধনু জুতা তৈরি করতে আর তোমার চাহিদা পূরণ করতে পেরেছে। কিন্তু আমি চাই না। আমি বুঝতে পারছি তুমি তার চেহারা পছন্দ করছো না, তবুও তুমি তাকে বিয়ে করতে অস্বীকার করতে পারবে না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের জানা দরকার যে আমরা যে কথা দিয়ে ফেলি সেটা আমাদের রাখতেই হয়। কিন্তু জুলিয়া তখনও এই বিয়ে মেনে নিতে পারছিল না, আর এটা দেরি করার চেষ্টা করছিল। আহা, এই রংধনু জুতা আমাকে উড়িয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে, তাই এটা আমাকে পালাতেও সাহায্য করতে পারে। এই ভেবে জুলিয়া তার বিয়ে থেকে পালানোর জন্য আকাশে উড়ে গেল, কিন্তু জুলিয়ার নিজের খাবার সংগ্রহ করতে খুব সংগ্রাম করতে হয়েছিল। আর মেঘের সংস্পর্শ তার দুঃখকে বাড়িয়ে দিল। অবশেষে সে ক্লান্ত হয়ে পড়ল এবং তার প্রাসাদে যাওয়ার আকাঙ্ক্ষা করল। এছাড়াও জুলিয়া বুঝতে পারেনি যে সে যখন ঘুমাচ্ছিল সূর্যের তাপে তার জুতা পুড়ে যাচ্ছিল, আর রংধনু জুতা না থাকায় জুলিয়া তার জাদু হারিয়ে মেঘের আড়াল থেকে পড়ে গেল। যখন সে সমুদ্রের গভীরে পড়ল, সৌভাগ্যবশত একটা ছায়া তাকে রক্ষা করল। সে বুঝতে পেরেছিল যে সে গভীর সমুদ্রে পড়েছে। সে নিচের দিকে তাকিয়ে দেখলো তার পায়ে আঘাত লেগেছে এবং সে আগের মতো সহজে হাঁটতে পারছে না। জুলিয়া, খুব বেশি নড়াচড়া করো না, পা দুটি দূরে থাকো। তোমার জুতোর জন্যই আমি এখানে এসে পড়েছি, কিন্তু আমি তোমার জায়গায় কিভাবে এলাম? কয়েকদিন আগে খবর এসেছিল যে তুমি রংধনু জুতা নিয়ে পালিয়ে গেছো। রাজা খুব চিন্তিত ছিল আর খুব অসুস্থ হয়েও পড়লো, তাই আমি রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমাকে প্রতিদিন আকাশে খুঁজবো, কারণ আমি বুঝতে পেরেছিলাম জুতার উপাদানগুলি খুব বেশিক্ষণ সূর্যের আলো সহ্য করতে পারবে না। যখন আমি আকাশ থেকে একটা আলো পড়তে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে এটা তুমি, আর উদ্ধার করতে গেলাম। জুলিয়া বুঝতে পারলো যে হক তার জীবন বাঁচিয়েছে, কিন্তু তার অহংকারী স্বভাবের কারণে সে তা অস্বীকার করলো।
তারপরও এটা ভেবো না যে আমি তোমাকে আমার স্বামী হিসেবে মেনে নেব। এখন আমাকে প্রাসাদে নিয়ে যাও। আমার বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তিত। আর আমাকে রংধনু জুতো বানিয়ে দাও, যাতে আমি নিজে সেখানে ফিরে যেতে পারি। বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কারণ আমি নিজেও জোর করে বিয়ে পছন্দ করি না। তবে তুমি কি একজন এমন স্বামী চাও না যার প্রতিভা এবং হৃদয় আছে? আমি তোমার কাছে এটা আবারও প্রমাণ করব। তাছাড়া বাইরে তুষার ঝড়, তাই কিছুক্ষণ এখানে থাকো আর একটু বিশ্রাম নাও। তুমি যদি আরো এক জোড়া জুতা চাও, আমি তুষার ঝড় শেষ হওয়ার সাথে সাথেই সেগুলো তৈরি করব। এই মুহূর্তে পৌরাণিক পাখিরা ঠান্ডা এড়াতে উড়ে গেছে, তাই জুতা তৈরির উপকরণ এখন আমার কাছে নেই। তাই দয়া করে এখানে থাকো আর সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম করো। এই লোকটা, আমি তার সাথে এত খারাপ ব্যবহার করলাম, কিন্তু এখনো সে আমাকে নিয়ে চিন্তিত। কিন্তু বাইরে থেকে সে কুৎসিত, ভেতরে সৎ হলেও তার মতো এমন চেহারার মানুষের সাথে আমি বিয়ে করতে চাই না। তাছাড়া যেহেতু আমার বাবা অসুস্থ, আমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেখতে যেতে চাই। জুলিয়া রাজি হওয়ার ভান করলো। কিন্তু মাঝরাতে সে আবার পালিয়ে গেল। হক যেমনটা বলেছিল, বাইরে প্রবল তুষার ঝড় চলছে, এজন্য জুলিয়া সহজে প্রাসাদে ফিরতে পারেনি। যখন সে একটা গাড়িতে উঠতে চাইলো, তখন তারা তার এলোমেলো চেহারার কারণে তাকে গাড়িতে নিতে অস্বীকৃতি জানালো। ঝড়ের মাঝখানে অসাবধানতা বশত তার পায়ের ক্ষত আরো খারাপ হয়ে উঠল। জুলিয়া! হকের কণ্ঠ। জুলিয়া হককে তার কাছে ফিরে আসতে দেখলো এবং দ্রুত তাকে তার গরম জুতা দিল। জুলিয়া হকের দয়ার স্পর্শ অনুভব করলো এবং সে কিছুটা কেঁপে উঠল। তুমি কি রাগ করোনি যে আমি নিজে এখানে চলে এসেছি? না, আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবার জন্য চিন্তিত, তাই দ্রুতই রাজপ্রাসাদে ফিরে যেতে চাইছো। তাহলে কেন তুমি আমার মতো জেদি আর রাগী মেয়েকে তোমার বউ হিসেবে নিতে চাও? একসময় আমিও খুব জেদি মানুষ ছিলাম। আমি শুধু বুঝতাম হয় জিতবো না হয় হারবো, কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে এমন কেউ ছিল না যে আমাকে মন থেকে ভালোবাসে। তারা কেবল আমার নাম আর আমার অবস্থানের কারণে আমাকে সম্মান করত। এটা উপলব্ধি করার পরে আমি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছি আর মানুষকে আরো সুখী আর আরামদায়ক জীবন পেতে সাহায্য করেছি। আসলে প্রত্যেকটি মানুষের জীবনেই কিছু ভুল ত্রুটি থাকে, যেমন তুমি অথবা আমি। তবে তর্ক করে একগুঁয়ে হওয়ার পরিবর্তে আমাদের জানা উচিত কিভাবে একে অপরকে ক্ষমা করতে হয় আর তাদের প্রতি সহানুভূতি জানাতে আমাদের সদয় হৃদয় ব্যবহার করতে হয়। আসলে দেখা যাচ্ছে এত কিছুর পর আমার জেদি আমাকে এসব সমস্যায় ফেলেছে। তাই আমি মনে করি আমার ব্যক্তিত্ব সংশোধন করা উচিত। ধন্যবাদ। আমি বুঝতে পারছি তুমি বাড়ি যেতে কতটা আগ্রহী। এখন আমাদের দ্রুত প্রাসাদে ফেরা উচিত। তারা যখন প্রাসাদে পৌঁছলো, যে নৃত্যশিল্পীদের সে উপহাস করেছিল তারা ইচ্ছাকৃতভাবে তার আহত হওয়ার সুযোগ নিল এবং তাকে নাচের জন্য চ্যালেঞ্জ করলো। যদি সে জিতে যায় তবে তারা তাকে রাজার সাথে দেখা করতে দেবে। জুলিয়ার পায়ে চোট লেগেছে, তার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ নেব। এরপর হক আশেপাশের হাসি উপেক্ষা করে নাচতে থাকলো। এরপর জুলিয়াও দ্রুত তার সাথে নাচে যোগ দিল। জুলিয়া, তোমার পা তো এখনো। চিন্তা করো না, যদিও আমি আহত হয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি আমার নাচের দক্ষতা তাদের পরাজিত করবে। তাছাড়া আমি চাই না তুমি সব সময় কষ্ট পাও, তাই যদি তুমি সাহায্য করতে চাও তাহলে নাচতে থাকো। হক জুলিয়ার চোখে দৃঢ় সংকল্প দেখে তার সাথে নাচতে রাজি হয়ে গেল। শুধু তাই নয়, যখন হক ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হলো, তখন জুলিয়া তাকে চাঙ্গা করার জন্য সেখানে গেল, যেমনটা সে জুলিয়ার সাথে করেছিল। তারা নাচের মাধ্যমে একে অপরকে বুঝতে পারল। এদিকে অন্য মেয়ে হোঁচট খায় আর তার জুতা নষ্ট হয়ে যায়।
সেই দৃশ্য দেখে জুলিয়া হঠাৎ হকের দেওয়া জুতা এবং তার বলা কথাগুলো মনে করে তাকে সাহায্য করতে ছুটে গেল। জুলিয়া সেই মেয়েটিকে সাহায্য করতে তার জুতা খুলে দিল। কেন রাজকুমারী বিজয় উদযাপন না করে আমাকে এই জুতোগুলো দিল? কেউ একজন আমাকে বলেছিল যে সবসময় একে অপরের সাথে ঝগড়া করার পরিবর্তে আমাদের উচিত আমাদের সদয় হৃদয় ব্যবহার করে তাদের বন্ধু বানানো। তাছাড়া আমি বুঝতে পারি যে আমরা যারা নাচতে পছন্দ করি তাদের জন্য এগুলি কত মূল্যবান। তাই আমি তোমাকে এটার জন্য আবার চ্যালেঞ্জ জানাতে চাই, যখন আমরা দুজনে এটার জন্য প্রস্তুত থাকব। রাজকুমারী, পূর্বে যা হয়েছিল সেসব ভুলে এখন আপনার দয়ার জন্য অনেক ধন্যবাদ। একদমই না, এসব কিছুই আমার বাগদত্তা হকের কারণে হয়েছে। হঠাৎ ভোরের আলো জুলিয়ার উপর পড়ল এবং তার জন্য একজোড়া রংধনু জুতায় পরিণত হলো। যখন এই অলৌকিক ঘটনাটি ঘটল, জুলিয়া শিখল কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয় এবং এই জুতাগুলি রাজকন্যাকে আরও চিন্তাশীল ব্যক্তি হিসেবে চিহ্নিত করল। জুলিয়া রাজার সাথে দেখা করে তাকে তার অভিজ্ঞতার গল্প বলল এবং এরপর জুলিয়া অবশেষে সবার সাথে মিশত এবং হককে জীবনসঙ্গী করে নিল। এরপর তারা সুখে শান্তিতে একসাথে বাস করলো। তোমরা দেখতে পাচ্ছ যে চীনের লোকেদের নতুন বছর উদযাপন এত উত্তেজনাপূর্ণ আর বিস্ময়কর যে তোমরা বিশ্বাস করবে না। এই যে একটা ছোট্ট খরগোশ, কিন্তু তার কৃতিত্বগুলি তার আকারের মতো এত ছোট নয়। মাত্র 1 মাস আগের কথা, সে দেখতে একটা এত বড় খরগোশ ছিল। সে ওয়াংকাই নামের একজন ব্যক্তির পিছু নিয়েছিল, যে ছিল চীনের ড্রাগন প্রিন্স। সে ওয়ালি উপত্যকায় হারিয়ে গেল, যেখানে প্রাণীপ্রেমী পরী সামিরা বাস করত। তুমি এই দেশের মানুষও না, পশুও না, তোমার মতো একজন অনুপ্রবেশকারী এখানে কি করছে? না না, আমি খারাপ লোক না। আগে তুমি এটা ফেলে দাও, তারপর আমি আমার গল্প বলবো। চীন নামক এক দূর দেশে 2 ড্রাগন ভাই ছিল, ওয়াংকাই এবং নিয়ান উফ্যান। তারা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আর তারা সর্বদা প্রধান হওয়ার জন্য শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করত। ওয়াংকাই অনিচ্ছাকৃত এমন একটা কাজ করেছিল যার পরিণতি ছিল ভয়ঙ্কর। সে কিংবদন্তি খারাপ দানব খরগোশকে ছেড়ে দিয়েছিল, আর খরগোশকে ছেড়ে দেওয়ার পরে সবকিছু খারাপ ঘটতে চলেছে দেখে ওয়াংকাই দ্রুত গ্রামে ফিরে এলো। সে যেখানে দেখছিল ধ্বংস আর মারাত্মক ক্ষতি সেখানে ঘটে গেছে এবং একসময় ওয়াংকাই খরগোশের দ্বারা মারাত্মকভাবে আহত হলো আর তাকে পালিয়ে যেতে হলো। সে একটা দূর দেশে চলে এলো আর তারপর একজন সুন্দরী পরীর সাথে দেখা হলো। তাহলে তুমি কি সেই বোকা ড্রাগন? আমি কি বলছি তুমি কি বুঝছো না? এক সুন্দরী পরী বেচারা ড্রাগনকে বাঁচালো। ঠিক আছে, যতক্ষণ না তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছো ততক্ষণ আমি তোমাকে সাহায্য করব। সামিরা একটু কঠোরভাবে কথা বলতে পছন্দ করত। এটা ছাড়া ওয়ালি উপত্যকায় বাস করা সহজ ছিল। শুধুমাত্র একটা বিষয় ছিল, ওয়াংকাইয়ের সর্বদা নিজ দেশে যেতে ইচ্ছে করত। সে অত্যন্ত দুঃখী বোধ করছিল। আমি আমার প্রতিশোধ নিতে আর জনগণকে রক্ষা করতে সেখানে ফিরে যেতে চাই, কিন্তু আমি কেন জানি এটার মুখোমুখি হতে ভয় পাই। আমি সেই বিশৃঙ্খলা তৈরি করেছি। সবার জীবনে এমন ভুল রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো ঠিক করার উপায় বের করা। তুমি যদি এখনই হাল ছেড়ে দাও, তবে আজ থেকে 10,000 বছর পরেও তোমাকে একটি বোকা ড্রাগন হিসেবেই মনে রাখা হবে। প্রায়শ্চিত্তের কৃতিত্ব ইতিহাসকে সম্পূর্ণ পাল্টে দেবে। ঠিকই বলেছো, কিন্তু দয়া করে আমাকে বোকা ড্রাগন বলা বন্ধ করো। সামিরার পরামর্শে ওয়াংকাই চীনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সামিরার সাহায্যে সে খরগোশের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারল। তারা আগুনের একটি বলয় তৈরি করেছিল যা দৈত্যকে জয় করতে পারে। সে যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠল, ওয়াংকাই তার কথাগুলোকে একটি শক্তিশালী ড্রাগনে পরিণত করার জন্য আর সামিরাকে তার স্বদেশে ফিরে যাওয়ার জন্য উপত্যকার উপর দিয়ে উড়ে গেল। তুমি একাই বোকা নও, আমি আমার বোকামির জন্য আমার ডানা হারিয়েছি, কিন্তু আমি কখনোই আবার নীল আকাশে ওড়ার আশা ছেড়ে দিইনি। এখন যেমনটা উড়ছি। তারা ফিরে আসার পর সবকিছু আগের মতোই দেখলো। যখন ওয়াংকাই এবং সামিরা ফিরে এলো, তখন একটি নির্জন এবং নিষ্প্রাণ গ্রাম দেখতে পেল, যেটা দেখে তারা খুব কষ্ট পেল। ওয়াংকাই, তুমি ফিরে এসেছো। উফ্যান,
সবাই কোথায়? গ্রামবাসীরা নিরাপদ, আমি তাদের সাময়িকভাবে লুকিয়ে রেখেছি। এই মুহূর্তে তারা ব্যক্তিগত শত্রুতা ভুলে খরগোশ দানবকে বশীভূত করার সিদ্ধান্ত নিল। এদিকে সামিরা খরগোশ দানবকে আকৃষ্ট করার জন্য সুস্বাদু খাবার তৈরি করেছে, যার সুবাস সব কোণে ছড়িয়ে পড়েছে। তাদের উদ্দেশ্য ছিল দানবের গলায় ওয়াংকায়ের শক্তি সম্বলিত সেই ফায়ার রিংটি পরিয়ে দেওয়া। তাদের প্রত্যাশা অনুযায়ী দানব খরগোশ শীঘ্রই হাজির হলো, আর পরিকল্পনা অনুযায়ী দুই রাজপুত্র সামিরাকে কোনো নির্দেশ না দিয়ে বিষয়টা তাকে সামলাতে দিল, এবং সামিরা সফলভাবেই খরগোশ দানবের গলায় ফায়ার রিংটি পরিয়ে দিল। রাগান্বিত এবং হিংস্র চেহারার পরিবর্তে দানব খরগোশ হঠাৎ সামিরাকে আদর করতে শুরু করলো। এখানে একটা বেল আছে যা ফায়ার রিংকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা তোমার কাছে রাখো। কিন্তু যে লোকটি আসলে সেই বেলটি পেয়েছিল সে ছিল উফ্যান, ওয়াংকাই নয়। খেলা জমেছে, আশ্চর্য হচ্ছ। আসলে দেখা যাচ্ছে এই সবকিছুই ছিল উফ্যানের কাজ। খরগোশ দানব ছিল তারই সৃষ্টির একটা অংশ, আর এই দানবের গল্পের একটাই উদ্দেশ্য ছিল ওয়াংকাইকে রাজ্যের চোখে খারাপ বানানো। আমার মূল পরিকল্পনা অনুযায়ী এই দানব গ্রাম ধ্বংস করবে। এরপর আমি ত্রাণকর্তা হিসেবে উপস্থিত হব আর সবার বিশ্বাস অর্জন করব। কিন্তু সে যেমনটা আশা করেছিল, খরগোশ তার কথা শুনল না আর পালিয়ে গেল। এদিকে অন্য কোনো উপায় না পেয়ে উফ্যান নিজেই দানব হওয়ার ভান করলো, যার ফলে পুরো অঞ্চল জুড়ে তাণ্ডব শুরু হলো। তারপর সে হুমকির মূলোৎপাটন করতে দানব এবং ওয়াংকায়ের পেছনে ধাওয়া করলো, কিন্তু সে উভয়েরই পথ হারিয়ে ফেললো। সে সাময়িকভাবে গ্রামবাসীদের সরিয়ে নিয়েছিল আর গ্রামে অপেক্ষা করছিল, কারণ সে তার ভাইকে খুব ভালো করেই জানে ওয়াংকাই আবার ফিরে আসবে। তুমি এখানে ফিরে এলেই তোমাকে শেষ করা উচিত ছিল, কিন্তু ঠিক আছে, অন্তত আমার তৈরি করা দানবকে ফিরে পাওয়া গেল। তবে সে হতাশ হয়েছিল। যতবারই সে বেল ঝাঁকালো না কেন, খরগোশ তখনও তার কথা শোনেনি। কি? কেন? আশ্চর্য হচ্ছ? আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম এই খরগোশ গ্রাম ধ্বংসকারী হতে পারে না, আর সে যে নেকলেসটি পরেছিল সেটাও নকল, আর সবার অজান্তেই আমি গোপনে এটা তৈরি করেছি। দারুণ! এই খরগোশ শুধুমাত্র আমার প্রতিভা আর আমার যত্নের কারণে আমার কথা শোনে, তাই না বাচ্চা? আমার সাথে খেলার সাহস করো? মনে হচ্ছে তুমি বেঁচে থাকতে ক্লান্ত হয়ে গেছো। তার প্রভুর নির্দেশ শুনে খরগোশ অবিলম্বে এগিয়ে গেল, কিন্তু দুর্বল খরগোশ উফ্যানের বিরুদ্ধে লড়াই করতে পারছিল না। কি? কিন্তু খরগোশের এই ক্ষত? হ্যাঁ, এটা ঠিক উফ্যানের সাথেও হয়েছিল। ওয়াংকাই সেই দুর্বলতা ব্যবহার করে উফ্যানকে অবিলম্বে পরাজিত করতে চাইল, কিন্তু সামিরা তাকে থামিয়ে দিল। উফ্যান দুষ্ট লোক, কিন্তু খরগোশ নির্দোষ। ওয়াংকাই একটা ড্রাগনে পরিণত হলো, প্রকৃত শত্রুকে ধ্বংস করার দিকে মনোনিবেশ করলো, যে তার ক্ষতি করেছিল এবং গ্রামের শান্তি নষ্ট করেছিল। সম্প্রতি সে ফায়ারিং তৈরি করতে অনেক জাদু ব্যবহার করেছে, তাই সে আহত হলো এবং তাকে উফ্যান দ্রুতই পরাজিত করলো। এখন ভালো ছেলে হয়ে আমার কাছে ফিরে এসো খরগোশ। কিন্তু খরগোশ এত সহজে তার কথা শোনেনি। সে খুব বুদ্ধিমান ছিল, সে জানতো তার দুর্বলতা ছিল ভয়ানক আগুন, যা ড্রাগনরা যুদ্ধে রেখে গেছে। ঠিক সেরকমই আগুন এবং বিদ্যুতের সংমিশ্রণে একটি বিস্ফোরণ তৈরি হলো, আর সে কারণে নিয়ান ক্ষতির সম্মুখীন হলো। সে ভয় পেয়ে গেল আর বিস্ফোরণের পর তাড়াতাড়ি পালিয়ে গেল। খরগোশটি সামিরার বাহুতে একটি ছোট দুর্বল খরগোশে পরিণত হলো। গ্রামের লোকেরা যখন বিকট বিস্ফোরণের শব্দ শুনলো, তারা ফিরে এলো এবং ধীরে ধীরে সত্যটি আবিষ্কার করলো। তার শ্বাস দুর্বল হয়ে আসছে। ওয়ালি উপত্যকায় একটা ভেষজ আছে যা তাকে বাঁচাতে পারে। সে আমাদের হিরো। চলো, সময় পেরিয়ে যাচ্ছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তাহলে নিয়ানের কি হবে? আমাদের ভয় হচ্ছে সে যদি আবার প্রতিশোধ নিতে ফিরে আসে। চিন্তা করো না, সে যদি ফিরে আসে তবে তোমরা কিছু আতশবাজি জ্বালিয়ে তাকে বিস্ফোরণের কথা মনে করিয়ে দেবে, তাহলে নিয়ান আর কাছে আসার সাহস করবে না।
ওয়ালি উপত্যকায় সামিরার যত্নে খরগোশ দ্রুতই সুস্থ হয়ে ফিরল। আমার শক্তি যথেষ্ট নয়, সে চিরকালই ছোট্ট আকারে থাকবে তার শক্তি ছাড়াই। না, দেখো, মনে হচ্ছে এটা তার সুখকর মুহূর্ত। তবে আমি নিশ্চিত না সেই আতশবাজি সত্যি কাজ করবে কিনা। তাহলে চলো আমরা পরীক্ষা করে আসি। আমরা? হ্যাঁ, ড্রাগনের উপর চড়তে যদিও একটু ঝামেলা হয়, তো দুর্দান্ত অভিজ্ঞতা হবে। খরগোশও মনে হয় তার বাড়ি মিস করছে। এইবার চীনে ফিরে এসে পরিবেশ ছিল আগের বারের থেকে সম্পূর্ণ আলাদা। খরগোশের কীর্তিকে স্মরণ করার জন্য লোকেরা লাল কাপড়ে খরগোশ এঁকে বছরের একটি দিনে তাকে শ্রদ্ধা ভরে মনে করছিল। এটা সবার বাড়িতেই ঝুলছিল। এছাড়াও তারা সুস্বাদু খাবার তৈরি করেছিল। আর দিনের শেষ সময় নিয়ানের ফিরে আসাকে প্রতিহত করতে তারা আগুন লাগিয়ে দিল। উচ্চস্বরে প্রফুল্ল আতশবাজিতে একটি নতুন বছর শুরু হলো। চীনের মানুষের জন্য একটি সুন্দরতম নতুন সময়। আমাকে সেই ছোট্ট খরগোশকে ধন্যবাদ জানাতে হবে। তার যেন কখনো এটা মনে না হয় আমি পশুদের যত্ন নিতে ঘৃণা করি। ঠিক বলেছ, ভাগ্য খারাপই হতে পারে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমরা তাতে কতটা সাড়া দিচ্ছি আর মানিয়ে নিতে পারছি। আর যেহেতু তুমি উঠতে পারো না, আমি তোমার ডানা হতে পারি। কি? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। বললাম শুভ নববর্ষ। শুভ নববর্ষ।